দুপুর গড়িয়ে বিকেল, কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা রয়েছেন। আসলে জানেন তারা কিসের অপেক্ষা করছেন? তারা অপেক্ষা করছেন যে এই রকম একটা ঘটনা, সেই ঘটনার তদন্ত কিভাবে তদন্ত হবে, যারা যারা বেআইনি কাজ করলো, যার জন্য 9 জন মানুষ মারা গেলেন জাস্ট ঘুমের মধ্যে। কৃষ্ণনগর জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমার সঙ্গে সরাসরি সমীর রয়েছে কৃষ্ণনগর থেকে। সমীর, আবার একটু তোমার থেকে জেনে নিতে চাইবো এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণ কি, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখো, এই যে মহুয়া মৈত্র, তিনি বিভিন্ন সময় আমাদের যে ভারতের সেনা সেসব সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। বিশেষ করে অপারেশন সিন্ধু নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। এছাড়াও ভারতীয় মহিলাদের সম্বন্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। এখানকার যে মহিলারা গলায় তুলসী কাঠের মালা পরে সেটাকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছিলেন এবং মহিলাদের তিনি বোরখা পরার নির্দেশ দিয়েছিলেন হিন্দু মহিলাদের। এইটা নিয়েই কিন্তু স্থানীয় মহিলারা ক্ষুব্ধ ছিল এবং ঘূর্ণির কয়েকজন মহিলা তার বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত কয়েকবার তাকে কিন্তু হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। কৃষ্ণনগর জেলা আদালতে তিনি হাজিরা দেননি। আজকে কি যেন ছিল তার শেষ পর্যায়ের হাজিরা দেওয়ার দিন, অর্থাৎ 19 আগস্ট, কিন্তু তার সত্ত্বেও তিনি যখন হাজিরা দিলেন না সময় পেরিয়ে যাওয়ার পরেই, তখন কিন্তু কৃষ্ণনগর জেলা আদালতের 3rd কোর্টের ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন এবং আগামী 28 আগস্টের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিলেন কৃষ্ণনগরের পুলিশ সুপারকে। কারণ তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তিনি কখনো কলকাতায় থাকেন, কখনো দিল্লিতে থাকেন, ফলে সাধারণ মানুষের পক্ষে তাকে খুঁজে পাওয়া মুশকিল। সেই কারণে কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কৃষ্ণনগরের পুলিশ সুপারকে তাকে খুঁজে বার করে 28 আগস্টের মধ্যে কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করতে হবে। আমার ঠিক পাশেই রয়েছেন এই মামলার আইনজীবী শীর্ষেন্দু দাস, সে আরো বিস্তারিত এই বিষয়ে বলতে পারবেন। আমরা তার কাছ থেকে শুনে নেব ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে এবং আদালত কি আজকে নির্দেশ দিলেন। আজকে আদালত কি নির্দেশ দিলেন এবং কি মামলার এই বিষয়ে? আজকে আদালত আদেশ দিলেন যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। গত 12/6/26 তারিখে মাননীয় সাংসদ মহুয়া মৈত্র অপারেশন সিঁদুর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নওজওয়ানদের বিরুদ্ধে অপ্রীতিকর বক্তব্য করেন। সেই জন্য কৃষ্ণনগর জেলা আদালতে তিনি আসছেন শুনে মহিলারা শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করতে এসেছিলেন। সেই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অশালীন মন্তব্য, হিন্দুদের দেবদেবীদের অন্যতম তুলসী কাঠের মালা নিয়ে তার অপ্রীতিকর বক্তব্য এবং হিন্দু মহিলাদের বোরখা পরানো নিদান, যা অত্যন্ত হিন্দু মুসলিম উভয়ের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভিন্নভাবে বিঘ্নিত করে। সেই প্রেক্ষাপটে চাইনা নন্দীর হয়ে আমি কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে 17/6/26 তারিখে একটি অভিযোগ দায়ের করি এবং পরের দিন সেই মামলাটি স্থানান্তরিত হয় জেএম 3য় আদালত দিব্যেন্দু দাসের এজলাসে এবং তারপর থেকে তার বিরুদ্ধে একাধিকবার সমন করা হয় 20/7, 26, 4/8, 26, 12/8, 26 এবং সেই প্রেক্ষাপটে আমার সঙ্গে বিধায়ক সজল ঘোষ আমার সঙ্গে ফোনে রয়েছেন। সজল দা, মহুয়া মৈত্র তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেনাকে অপমান করার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তো সেই সব অভিযোগের জন্য তাকে যখন আসতে বলা হচ্ছে তখন তিনি আসছেন না, শেষমেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হচ্ছে। একজন জনপ্রতিনিধি সাংসদ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কি বলবেন? জনপ্রতিনিধির জন্য তো আর আইন কোনো আলাদা হয় না। আইনটা হচ্ছে আপনাকে কোর্টে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু আপনি বারবার কোর্ট ডেকে পাঠানো সত্ত্বেও আপনি কোর্টকে অবমাননা করেছেন, কোর্টের নির্দেশে আপনি সাড়া দেননি, আপনি উপস্থিত হননি। ফলে আপনার ক্ষেত্রেও যা হতো, আমার ক্ষেত্রেও যা হতো, মহুয়া মৈত্রর ক্ষেত্রেও সেটা হয়েছে। এক্ষেত্রে যদি মহুয়া মৈত্র যদি আগেই ধরে জেলে রেখে দেওয়া যেত, ওনাই এত ধরনের রোজ একটা করে নতুন শব্দবাজি প্রয়োগ করতে আরো সুযোগ পেত না। ও অনেক আগে ওকে জেলে রেখে দিলে কোনো ঝামেলা হতো না। ও সেনার বিরুদ্ধে বলুক, ভেতরে মা কালীর বিরুদ্ধে বলুক, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলুক, যা খুশি করুক, এটা আর জনসমাজে আসতো না। এই ভুল আমাদের। একে এখনো গ্রেপ্তার করে না করে রাখার ফলে এরা এই ধরনের বারবার সুযোগ পায়। একবার গ্রেপ্তার করে আবার পরের দিন সকালে ছেড়ে দিলে কিন্তু এদের আরো ক্ষমতা বেড়ে যাবে, আস্ফালন আরো বেড়ে যাবে। অতএব গ্রেপ্তার করার সময় যেন সেগুলো ভেবে চিন্তে গ্রেপ্তার করা। আর এটাই
ধন্যবাদ সজলদা। তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ সেনার বিরুদ্ধে মন্তব্য, এবং তার বিরুদ্ধে অভিযোগ কি অপারেশন সিঁদুরের সমালোচনা। বারবার তিনি হাজিরা এড়িয়েছেন। সমীর, এর আগেও তাকে হাজিরার কথা যতবার বলা হয়েছে তিনি হাজিরা এড়িয়ে গেছেন। এমনকি তার আইনজীবী এটাও বলেছেন যে এখানে বিক্ষোভ হতে পারে, এইরকম আশঙ্কা রয়েছে, সেই জন্য তিনি হাজিরা দেবেন না। তারপরে তাকে অ্যাসিওর করা হয়, তাকে বলা হয় যে না, এখানে কোনো রকম কোনো বিক্ষোভ হবে না, তারপরেও হাজিরা দিলেন না। একদমই তাই। প্রথম দিন যখন তিনি অন্য একটি মামলার হাজিরা দেওয়ার কথা ছিল, সেই দিনকে কিন্তু সেটা জানাজানি হতেই বেশ কিছু মহিলা আদালত চত্বরে দাঁড়িয়েছিলেন যাকে বিক্ষোভ দেখাবেন বলে, কিন্তু তিনি সেদিনকে উপস্থিত হননি। কিন্তু সেই খবরটি পেয়ে যান মহামৈত্র। এরপরে তিনি সোশ্যাল মিডিয়ায় সেই মহিলাদেরকে হুমকি দেন এবং তাদেরকে বোরখা পরে আসার কথা বলেন, কারণ এই মহিলাদের মুখ যেহেতু ঢাকা ছিল না, খোলা ছিল, ফলে তাদেরকে আইডেন্টিফাই করা হয়ে গিয়েছে এবং তাদেরকে স্পেসিফিক নাম করে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন পরবর্তীকালে তারা যদি আবার আসে এখানে বিক্ষোভ দেখাতে, সেখানে বোরখা পরে আসে। এইটাই কিন্তু হিন্দু ধর্মের প্রতি অবমাননা করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং এরপর এই মহিলারা পরবর্তীকালে আদালতে মামলা দায়ের করেন এবং পরপর 4টি দিন কিন্তু শুনানির জন্য ধার্য করা হয়েছিল এবং এই 4টি দিনে কিন্তু মহামৈত্রকে সমন পাঠানো হয়েছিল আদালতে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু এই 4টি দিন কিন্তু তিনি আসেননি এবং গতকালকেও কিন্তু একইভাবে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি এবং আজকে কিন্তু শেষ দিন ছিল এবং শেষ দিনে যখন তিনি এলেন না, এরপরে কিন্তু আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং 28শে আগস্টের মধ্যে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালতের 3rd কোর্টের ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস। অতনু। রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শুনবো। তারা এই বাক স্বাধীনতাটাকে একেবারে স্বেচ্ছাচারিতার পর্যায়ে নিয়ে গেছে। এদের স্পর্ধা উদ্ধত্ত ভীষণ। সেটা অবশ্য মমতা আর অভিষেককে শুনলে বোঝা যায়, ফলো করে আর কি ওদের দুজনকেই, কোথায় বলতে হয়, কি বলতে হয়, কাকে বলতে হয়। আসলে কিছু না করে কিছু পেলে যা হয়, পরিশ্রম করে পাওয়া আর কিছু না করে কিছু পেলে, এর আগে ওর সদস্য পদ গেছিল, সেই ভয়ঙ্কর একটা ঘটনায়। সুতরাং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, ঠিক করেছে। আমার স্বাধীনতা রয়েছে বলে আমি যা খুশি করতে পারি, বলতে পারি, সেই স্বাধীনতা কিন্তু আমাদেরকে দেয়নি আমাদের দেশের সংবিধান। সমীর, মহুয়া মৈত্রের তরফে কোনো রকম কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত মহামৈত্রের পক্ষ থেকে কোনো রিয়াকশন পাওয়া যায়নি। তবে তার যে আইনজীবী, তার সাথে আমরা মৌখিক কথা বলেছিলেন, তিনি জানিয়েছিলেন যে আজকে 5টার মধ্যে তার হাজিরা হতে তার পক্ষে সম্ভব নয় এবং তিনি যখন এই কথা জানান, এরপরে কিন্তু আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে পরবর্তী কি পদক্ষেপ নেন মহামৈত্র এই বিষয়ে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। সমীর, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে, একজন হাজিরা এড়াচ্ছেন, হাজিরা এড়ানোর জন্য তিনি নানা রকম কথা বলছেন, তিনি অজুহাত, তার আইনজীবী নানা রকমভাবে বলছেন যে সেখানে তার মধ্যে বিক্ষোভ দেখাতে হতে পারে তার বিরুদ্ধে, সেজন্য তিনি হাজিরা দেবেন না। তাকে আবার একদিন হাজিরা দিতে বলা হলো, তিনি হাজিরা দিচ্ছেন না, শেষমেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, কেন? প্রথমত, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ সম্পর্কে যদি কিছু বলার থাকে, অভিযোগ করা হয়েছে, আইনত তার আইনজীবী যা বলার বলতেই পারেন। তারপরে আইনের মাধ্যমে সিদ্ধান্ত হবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক কি ভুল। কিন্তু যদি হাজিরাই না দেন, যদি অ্যাপিয়ারই না করেন, তাহলে তদন্ত এগোবে কি করে? কেন করছেন এরকম? এই প্রশ্নগুলো তো উঠতেই থাকবে। আমরা রাজ্যের মন্ত্রীর সঙ্গে কথা বললাম, আমরা বিধায়কের সঙ্গে কথা বললাম, বলছেন যে জনপ্রতিনিধির জন্য আইন তো আলাদা হতে পারে না, সব মানুষের জন্য আইন সমান। আইন মোতাবেক যদি কেউ অভিযোগ করেন, সেই অভিযোগ খণ্ডানোর জন্য আইনি পথেই যেতে হবে। সমীর, এখান থেকে এই যে এত প্রশ্ন উঠছে, আমার সঙ্গে সমীর ছিলেন ওখানে। সমীর বলছিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর তো দিতেই হবে, যে আপনার সমস্যা কোথায়, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে, সেই অভিযোগ যদি ভুল হয়, সেই অভিযোগ ভুল প্রমাণ করতে গেলেও আপনাকে তো আইনতই অভিযোগ ভুল প্রমাণ করতে হবে, কারণ এবার তো আইনি পথে লড়াই। অন্য দেশ থেকে যার ওটিপি দিয়ে প্রশ্ন হয়,
এবং শুধুমাত্র কতগুলো ডেফিনিট কোয়েশ্চেন এবং সে নিয়ে তার সদস্যপদ খারিজ হয়েছিল, তার থেকে এর বেশি কিছু এক্সপেক্টেড নয়। উনি বিভিন্ন জায়গায় একটু বক্তৃতা করতে ভালোবাসেন, কিন্তু ওনার সদস্যপদ কেন গেছিল সবাই জানে, ওনার সদস্যপদ চলে যাওয়ার কারণ কি ছিল, তো এভরিবডি নোজ। সুতরাং উনি সেনার বিরুদ্ধে বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু তো আমি দেখছি না। এটা স্পিকার এবং অধ্যাপক সৌগত রায়ের বিষয়। আমি তো ওনার স্বাধিকার ভঙ্গের নোটিশ দেখিনি। আমি আমরা সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। সুজনদা, একজন জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এমন কথা বলেছেন যা কারো ভাবাবেগে আঘাত লেগেছে। সেই অভিযোগের জন্য তাকে ডেকে পাঠানো হচ্ছে। যখন আদালতে তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন, তিনি আসছেন না, শেষমেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আমি বলছি মহুয়া মৈত্রর কথা। কৃষ্ণনগর জেলা আদালত মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিভাবে দেখছেন আপনি? মহুয়া মৈত্রর বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি করে থাকে লোয়ার কোর্ট, তাহলে নিশ্চয়ই আইনের আশ্রয়ে মহুয়া মৈত্র নেবেন। সেটা নেবার সুযোগ তার আছে, সেটা তিনি ঠিক করতে পারবেন। দেখুন, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা সবার কাছে স্পষ্ট, যারা ভয়ঙ্কর প্রতিহিংসার মনোভাব নিয়ে যে রাজ্যের শাসক দল বা দেশের শাসক দল চলছে, এটা নিয়ে কারোর যদি কোনো সন্দেহ থাকার কথা নয়। আইনের শুধু ভিন্ন কথা। মহুয়া মৈত্র সম্পর্কে আমাদের অনেক সমালোচনা আছে, ছিলও বটে বরাবরই। বরং এখন যারা শাসক তাদের তো কোনোদিন শুনিনি যে এইটা ঠিক করেনি, ওইটা বেঠিক করেছে ইত্যাদি বলতে। আমাদের যা সমালোচনা আছে থাকলো, কিন্তু মহুয়া মৈত্র এমন কোনো কথা বলেছেন, সেই কথা বলার জন্য ভীষণ অপরাধ করেছেন। আর যারা তার চাইতেও বেশি অপরাধের কাজ করছেন তারা সব সাধু পুরুষ। শাসক যেভাবে চলছে তার মানেটা তাই দাঁড়ায়। এবং যেভাবে কার্যত বোঝা গেল প্রতিহিংসাটা, কদিন আগে মাঝরাতে তিনি থাকবেন সেখান থেকে পারলে প্রায় উচ্ছেদ করে দেয় ওই সার্কিট হাউসের কোথায় কৃষ্ণনগরে। ফলে একটা পরিকল্পিত ভাবেই একটা প্রতিহিংসার মনোভাবে যে শাসক চলছে, তার প্রতিফলন সমাজে এটা কখনোই ভালো হচ্ছে না। এটা আমাদের বুঝে রাখা উচিত। বাকিটা উনি নিশ্চয়ই আইনের লড়াইতে লড়বেন, আমাদের যে আপত্তি থাকার থাকলো, কিন্তু এই প্রতিহিংসা একে আমরা কখনো সমর্থন করতে পারি না। ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ সুজনদা। দোলা সেনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু দোলা সেন আমাদের জানালেন যে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না এবং তিনি ফোনটি কেটে দিলেন।